প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালোই আছো এবং এই কোভিড চলাকালীন সময়ে আশা করি সবাই সতর্কতা অবলম্বন করেই চলছো। তো কলেজ শিডিউল অনুযায়ী আজকে অনলাইন ক্লাসের হচ্ছে মাস্টার্সের সাথে আমার ক্লাস, এবং মাস্টার্সে আজকে কি পড়াতে যাচ্ছি এবং কি পড়বো সবকিছুই আমরা স্লাইডে দেখবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকে মাস্টার্সের যে কোর্সের উপরে আমি ক্লাস দিব তার পেপার কোড হচ্ছে 313603 এবং কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স থিওরি অফ ইনফারেন্স। তোমরা অলরেডি হচ্ছে মাস্টার্সের পূর্ববর্তী ইয়ারগুলোতে ইনফারেন্স সম্পর্কিত অনেক কিছুই পড়েছো। তো এটারই একটা অ্যাডভান্স কোর্স হচ্ছে অ্যাডভান্স থিওরি অফ ইনফারেন্স। তো আজকে এই কোর্সের উপরেই হচ্ছে আমি তোমাদের ক্লাস কন্ডাক্ট করাবো। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। এবার চলে আসো আজকের ক্লাসের আউটলাইনগুলোতে, অর্থাৎ আজকে আমরা কি করব। যেহেতু তোমাদের এটা মাস্টার্সের ক্লাস, তো প্রথমেই তোমাদের ইনফারেন্সের যে বেসিক জিনিসগুলো সেগুলোর কিছুটা রিক্যাপ তোমাদের হওয়া প্রয়োজন, এবং তোমাদের সিলেবাসেও সেক্ষেত্রে কিছুটা রিক্যাপের কথা বলা আছে। তো সেই সূত্র ধরেই আজকে আমি তোমাদের হচ্ছে এই কোর্সের বেসিক কিছু জিনিসের উপর হচ্ছে আলোকপাত করার চেষ্টা করব। চলো টপিকগুলো দেখে নেই। প্রথমেই আমরা দেখব স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স কি, কারণ যেহেতু কোর্সের নামটার সাথে ইনফারেন্স বিষয়টা আছে, অবশ্যই তোমাদের এটা একটা ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। তারপরে আমরা দেখব এস্টিমেশন কি, এরপরে যাব হচ্ছে এস্টিমেশন, এস্টিমেট, এস্টিমেটর। তিনটা জিনিসকে যদি আমরা একসাথে বুঝতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো বা দেখবো সেটা। তারপরে আমরা চলে যাব এস্টিমেশনের হচ্ছে একটা ডেফিনিশনে। অতঃপর এস্টিমেশন কিভাবে আমাদের রিয়েল লাইফে হচ্ছে ব্যবহৃত হচ্ছে, বা আমরা হয়তো প্রতিদিন লাইফে হয়তো এস্টিমেশনের প্রয়োগ করছি, কিন্তু হয়তো আমরা নিজেরাও বুঝতে পারছি না যে প্রকৃতপক্ষে আমরা এস্টিমেশনটাই এখানে করছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি তোমাদের একটি রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে এস্টিমেশনটি বলার চেষ্টা করব। তারপরেই চলে যাব এস্টিমেশন বিভিন্ন টাইপগুলোতে। অতঃপর সেই টাইপগুলোর মধ্যে প্রথমে দেখব পয়েন্ট এস্টিমেশন, তারপরেই দেখব ইন্টারভাল এস্টিমেশন। এস্টিমেশনের টাইপগুলো শেষ হওয়ার পরে একটা গুড এস্টিমেটর কি হতে পারে, কখন একটা এস্টিমেটরকে আমরা গুড বলতে পারি, সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব। আর এক্ষেত্রে অবশ্যই লাস্ট টপিক হিসেবে আমরা ব্যবহার করব ক্রাইটেরিয়া অফ গুড এস্টিমেটর, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা এস্টিমেটরকে আমরা গুড এস্টিমেটর বলবো সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। তো এই হলো আজকে ক্লাসের আউটলাইনটা। তো এই আউটলাইন ধরেই আমরা ক্লাসের স্লাইডগুলো প্রসিড করার চেষ্টা করব। তো চলো চলে যাই প্রথমেই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স সম্পর্কে। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে আমরা বলবো মূলত এটা আমাদের মেইন কাজ হচ্ছে পপুলেশন সম্পর্কে ইনফারেন্স করা বা পপুলেশন সম্পর্কে মন্তব্য করা। এবং সেটা কিভাবে, সেটা অবশ্যই একটা স্যাম্পলের উপর বেস করে। এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স মূলত একটা প্রসেসকে বোঝাচ্ছে, যেই প্রসেসে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট স্যাম্পলের হচ্ছে সার্টিন স্ট্যাটিস্টিক ব্যবহার করে সেই স্যাম্পলের কাছ থেকে হচ্ছে স্ট্যাটিস্টিক ব্যবহার করে কিছু একটা মেজার করার মাধ্যমে মূলত আমরা পপুলেশন সম্পর্কে মন্তব্য করে থাকি। সেক্ষেত্রে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে এরকম যে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ইজ দ্য প্রসেস থ্রু হুইচ ইনফারেন্সেস অ্যাবাউট এ পপুলেশন আর মেড based on survey statistics calculated from a sample of data drawn from that population। অর্থাৎ এটা হচ্ছে একটা প্রসেস যেখানে আমরা পপুলেশন সম্পর্কে মন্তব্য করে থাকি স্যাম্পলের উপর বেস করে, এবং সেই স্যাম্পলের
সেই স্যাম্পল থেকে মূলত আমরা একটা স্ট্যাটিস্টিক ক্যালকুলেট করে থাকি এবং সেই ক্যালকুলেটেড মানের উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের সেই পপুলেশন সম্পর্কে মন্তব্যটা আসে। এবং এই স্যাম্পলটা যে আমরা ব্যবহার করি সেই স্যাম্পলটা আমার হচ্ছে সেই উল্লিখিত পপুলেশন থেকেই হচ্ছে আমার এসে থাকে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স সম্পর্কে ধারণা। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম ব্যবহার করেছি তোমাদের বিষয়টা বোঝার জন্য। এখানে দেখো আমার একটা পপুলেশন আছে, এই পপুলেশন থেকে হচ্ছে আমি স্যাম্পল নিচ্ছি। স্যাম্পলটা হতে পারে y1 y2 আপ টু yn। তো এই স্যাম্পল থেকে আমি একটা স্ট্যাটিস্টিক y বার ব্যবহার করে একটা মান বের করছি। ঠিক আছে, সেই মানটার উপর বেস করে আমরা হচ্ছে একটা মন্তব্য করছি এই পপুলেশন সম্পর্কে। এই যে প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে এই যে স্যাম্পল থেকে স্ট্যাটিস্টিক ব্যবহার করে পপুলেশন সম্পর্কে যে মন্তব্য করার এই যে প্রসেস, এটাই হচ্ছে মূলত আমার ইনফারেন্স। তো চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, এস্টিমেশন। আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স তো আমরা বুঝে গেছি। এই স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সেরই একটা অংশ হচ্ছে এস্টিমেশন। আমরা এই যে স্যাম্পলের পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে তারপরে স্যাম্পলের উপর বেস করে পপুলেশনের উপর মন্তব্য করছি, এখন অবশ্যই তো হচ্ছে স্ট্যাটিস্টিকের মানের উপর ভিত্তি করেই হচ্ছে মন্তব্যটা করছি। এখন এই যে আমি হচ্ছে একটা এস্টিমেট যে বের করছি, এটার জন্য যে প্রসেসটা আমার মানে হচ্ছে ফলো করা হচ্ছে, সেই পুরো প্রসেসটাই হচ্ছে এস্টিমেশন। অর্থাৎ এস্টিমেশন প্রসেস ব্যবহার করেই কিন্তু মূলত আমরা হচ্ছে পপুলেশন সম্পর্কে ইনফারেন্স করছি। আর পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে এস্টিমেশন প্রসেস ব্যবহারের মাধ্যমে আমরা যে পপুলেশন সম্পর্কে মন্তব্য করছি পুরোটা হচ্ছে ইনফারেন্স। আর যে পদ্ধতিতে আমরা হচ্ছে একটা ভ্যালু বের করছি বা স্ট্যাটিস্টিক ব্যবহার করে এস্টিমেট করছি, এটাই হচ্ছে এস্টিমেশন। দেখো আমরা যদি ডায়াগ্রামটা, পূর্বের ডায়াগ্রামটাই একটু অ্যাডভান্স ওয়েতে যদি আমরা চিন্তা করি বা দেখি, দেখো মূলত এখানে আমরা পপুলেশনের যদি আমার একটা প্যারামিটার মিউ থেকে থাকে, সেক্ষেত্রে এই প্যারামিটারটাকে আমরা এস্টিমেট করতে চাচ্ছি স্যাম্পলিং স্ট্যাটিস্টিক ব্যবহার করে। এস্টিমেশন হচ্ছে আমার হচ্ছে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করার প্রসেস। ঠিক আছে, এখন এই পপুলেশন প্যারামিটারকে আমরা এস্টিমেট কিভাবে করে থাকি, সেক্ষেত্রে এই পপুলেশন থেকে আমি স্যাম্পল নিয়ে থাকি এই y1 আপ টু yn। এই স্যাম্পলের একটা স্ট্যাটিস্টিক আমরা ব্যবহার করি, যেটাকে বলা হবে, যে স্ট্যাটিস্টিকটাকে বলা হবে হচ্ছে এস্টিমেটর। এবং এই এস্টিমেটরের নির্দিষ্ট যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে আমরা এস্টিমেটরের একটা মান বের করে থাকি, অর্থাৎ ভ্যালু অফ এস্টিমেটর যেটা হয়ে থাকে, যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে এস্টিমেট। এই এস্টিমেটের উপর বেস করে হচ্ছে আমরা এই পপুলেশন প্যারামিটার সম্পর্কে মন্তব্য করে থাকি বা বলে থাকি। আমরা কিন্তু বের করছি স্ট্যাটিস্টিকের মান, কিন্তু মন্তব্য করছি স্ট্যাটিস্টিক সম্পর্কে না, প্যারামিটার সম্পর্কে। এই যে আমরা প্যারামিটার এস্টিমেট করার যে প্রসেসটা, প্যারামিটার থেকে হচ্ছে প্যারামিটার সম্পর্কে মন্তব্য করার জন্য বা প্যারামিটার এস্টিমেট করার জন্য, প্যারামিটারকে পরিমাপ করার জন্য আমরা যে স্যাম্পল ব্যবহার করে, স্ট্যাটিস্টিক ব্যবহার করে হচ্ছে প্রসেসটা করছি, এটাই হচ্ছে আবার এস্টিমেশন প্রসেস। ঠিক আছে, আচ্ছা। আর যদি আমরা মন্তব্য করে থাকি, মন্তব্য করাটা হচ্ছে আমার ইনফারেন্স। আচ্ছা, আর হচ্ছে যে প্যারামিটারটাকে আমরা যে প্রসেসে এস্টিমেট করছি পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে স্ট্যাটিস্টিক ব্যবহার করে, এটা হচ্ছে আমার এস্টিমেশন। তো এই গেল হচ্ছে এস্টিমেশন। এবার দেখো আমি যখন এস্টিমেশনের কথাগুলো বলেছি তখন কতগুলো টার্ম আমি বারবার বলেছি বা হচ্ছে ব্যবহার করতে হয়েছে আমার, যেমন হচ্ছে এস্টিমেশন, এস্টিমেট, এস্টিমেটর, এই শব্দগুলো আমার বারবার এসেছে। তো এই শব্দগুলো যদি কোনটা কি সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে পূর্ববর্তী ডায়াগ্রামে কিন্তু আমরা এই বিষয়গুলো হচ্ছে অলরেডি দেখিয়েছি। তো মূলত সারমর্ম হিসেবে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে এস্টিমেট হচ্ছে ভ্যালু অফ আননোন প্যারামিটার। আর এস্টিমেটর কি, এস্টিমেটর হচ্ছে যে রুল বা ফর্মুলা ইউজ টু এস্টিমেট অ্যান আননোন প্যারামিটার। অর্থাৎ যে ফর্মুলাটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যে ফর্মুলাটা, যার ফর্মুলাটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে এস্টিমেটর।
আর এস্টিমেশন কি? এই যে এস্টিমেটর ব্যবহার করে আমরা যে এস্টিমেট করছি সেটাই হচ্ছে এস্টিমেট, অর্থাৎ প্রসেস অফ ফাইন্ডিং অ্যান্ড এস্টিমেট। এই গেল হচ্ছে এক নজরে এস্টিমেশন, এস্টিমেট এবং এস্টিমেটর। এখন যদি আমরা এস্টিমেশনকে হচ্ছে ডিফাইন করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেশন ইজ দ্য প্রসিডিওর অফ ইউজিং এ স্যাম্পল স্ট্যাটিস্টিক টু এস্টিমেট a population parameter। অর্থাৎ একটা পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করার জন্য আমরা যে স্যাম্পল স্ট্যাটিস্টিক ব্যবহার করে যে প্রসিডিওরটা ফলো করি, সেই প্রসিডিওরটাই হচ্ছে আবার এস্টিমেশন। এখানে দেখো আমরা এখানে বিষয়গুলো কি আসে, আমার একটা পপুলেশন থাকে, এই পপুলেশন থেকে আমরা স্যাম্পল নিই, এই পপুলেশন থেকে হচ্ছে আমরা যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার হচ্ছে ক্যালকুলেট করি, যেটাকে বলা হয় হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটারটাকে আমরা এস্টিমেট করে থাকি। কিসের মাধ্যমে? স্যাম্পলের স্ট্যাটিস্টিকের মাধ্যমে। আর এই স্ট্যাটিস্টিক কি? এটা হচ্ছে স্যাম্পল থেকে ক্যালকুলেট কৃত একটা মেজারমেন্ট। আচ্ছা, তো মূলত এখানে দেখো, যেমন ধরো আমি মিন মিউকে এস্টিমেট করছি এক্স বার ব্যবহার করার মাধ্যমে, সিগমা স্কয়ারকে আমি এস্টিমেট করছি এস স্কয়ার দ্বারা, সিগমাকে আমরা এস্টিমেট করছি এস দ্বারা। ঠিক আছে, তো আশা করি এস্টিমেশন প্রসেসটা তোমাদের হচ্ছে, যেহেতু রিভিউ দিলাম একটু, আশা করি তোমাদের কিছুটা হলেও মনে পড়েছে বা বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি একটা রিয়েল লাইফ এক্সাম্পল অফ এস্টিমেশনের। আচ্ছা, এখন অফিসের করিম সাহেব, সাধারণত নামগুলা করিম রহিম এগুলাই বেশি হয়ে থাকে, সেরকমই একটা নাম ব্যবহার করলাম। অফিসের করিম সাহেব প্রমোশন পেয়েছেন। ঠিক আছে, এখন উনি এই প্রমোশন উপলক্ষে একটা পার্টি দিতে চাচ্ছেন। তো এই পার্টি দেওয়ার জন্য এখন উনি যেহেতু পার্টি অবশ্যই খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়ার জন্য উনি অনেক মানুষকে ইনভাইট করেছেন। তো সেক্ষেত্রে উনি মোট টোটাল নাম্বার অফ পিপল ইনভাইটেড হচ্ছে 91, অর্থাৎ 91 জন লোককে হচ্ছে তিনি ইনভাইট করেছেন। সেক্ষেত্রে উনি একটা লিস্ট করেছেন 91 জনের। তো এই 91 জনকে উনি হচ্ছে তার পার্টিতে ইনভাইট করেছেন। এখন ইনভাইট করলেই তো শুধু হবে না, খাবারের আয়োজন তো করতে হবে। তো উনি ডিনার প্লেটস এখন অর্ডার করবেন। তো ডিনার প্লেটস যে অর্ডার করবেন, উনি এখন কতটি ডিনার প্লেট অর্ডার করবেন? উনি কি বরাবর 91টা প্লেটে অর্ডার করবেন? কি মনে হচ্ছে, তোমরা হলে কি সেটাই করতে, না কি চিন্তা করতে যে 91 কিছু কম বা বেশি দেওয়া যায় কিনা? দেখো, এখন যদি 91 জনকে ইনভাইট করা হয়েছে, এখন উনি যদি ভাবেন যে হ্যাঁ, যদি আমি 91 জনের থেকে কম লোক আসে, সেক্ষেত্রে তার 91টা প্লেট খাবার কিন্তু তার লাগছে না। ঠিক আছে, আবার সেক্ষেত্রে আবার যদি উনি বেশি অর্ডার করে থাকেন, যে 91 থেকে বেশি, সেক্ষেত্রে কিন্তু 91 থেকে বেশি হলে কিন্তু তার খাবারের প্লেট আবার খাবার অনেক মানে তাকে ফেলে দিতে হবে। তো অবশ্যই এক্ষেত্রে তাকে এমন একটা এস্টিমেট করতে হবে যে যেই সংখ্যক ডিনার প্লেট অর্ডার করলে তার কোনো সমস্যা হবে না, বা হচ্ছে যে সংখ্যক ডিনার প্লেট অর্ডার করলে তার পার্টিটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তিনি ভাবলেন যে ঠিক আছে, আমি তাহলে 100টা প্লেট অর্ডার করি। এই যে 100, এই 100 হচ্ছে 91 এর একটা রিজনেবল এস্টিমেট। ঠিক আছে, তো এই যে উনি যে বিষয়টা করলেন, এটা কিন্তু উনি প্রকৃতপক্ষে এস্টিমেশনেরই প্রয়োগ করেছেন। অর্থাৎ রিয়েল লাইফে আমরা এস্টিমেশন বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমরা এস্টিমেশনটা ব্যবহার করছি। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমরা যেটা দেখব টাইপস অফ এস্টিমেশনের, অর্থাৎ এস্টিমেশনের প্রকারভেদগুলো দেখব। এস্টিমেশন মূলত দুই ধরনের হতে পারে, একটা পয়েন্ট এস্টিমেশন আর একটা ইন্টারভাল এস্টিমেশন। প্রথমেই চলে যাচ্ছি পয়েন্ট এস্টিমেশনে। পয়েন্ট এস্টিমেশন জিনিসটা কি? পয়েন্ট এস্টিমেশনে আমরা এস্টিমেশন প্রসিডিউর ইউজ করে মূলত একটা সিঙ্গেল নাম্বার ক্যালকুলেট করে থাকি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে পপুলেশন প্যারামিটারকে এস্টিমেট করার জন্য যে স্ট্যাটিস্টিকটা ব্যবহার করি, সেক্ষেত্রে একটা স্ট্যাটিস্টিক ব্যবহার করে থাকি এবং সেই স্ট্যাটিস্টিকের মানের উপর ভিত্তি করেই আমরা প্যারামিটারকে হচ্ছে বলে থাকি যে এটা প্যারামিটারের এস্টিমেট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা, তো
তো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে বেসড অন স্যাম্পল ডাটা এ সিঙ্গেল নাম্বার ইজ ক্যালকুলেটেড টু এস্টিমেট দ্য পপুলেশন প্যারামিটার। অর্থাৎ এক্ষেত্রে পপুলেশন প্যারামিটার এস্টিমেট করার জন্য একটা সিঙ্গেল নাম্বারকে ক্যালকুলেট করা হয়ে থাকে। The rule or formula that describes this calculation is called the point estimator. এই যে আমরা একটা সিঙ্গেল নাম্বার ক্যালকুলেট করছি, যে প্রসিডিউর, যে রুল বা ফর্মুলা ব্যবহার করে, এটাকে যে রুল বা ফর্মুলাকে ব্যবহার করে আমরা হচ্ছে পয়েন্ট এস্টিমেটটা বের করছি, সেটা হবে পয়েন্ট এস্টিমেটর। আর সেক্ষেত্রে পয়েন্ট এস্টিমেটরের যে মানটা আমরা পাবো সেটা হবে হচ্ছে পয়েন্ট এস্টিমেট, অর্থাৎ রেজাল্টিং নাম্বার ইজ কল্ড এ পয়েন্ট এস্টিমেট। আচ্ছা, এখন দেখো এখানে একটা ডায়াগ্রাম আমি দিয়েছি। এখানে দেখো আমার পপুলেশনের ফাংশনাল ফর্ম হচ্ছে এফ অফ এক্স থিটা। এই যে এখানে থিটাটা আছে, এই থিটা হচ্ছে আমার আননোন কনস্ট্যান্ট। ঠিক আছে, এই পপুলেশন থেকে আমি হচ্ছে একটা স্যাম্পল নিলাম, এই পপুলেশন থেকে একটা স্যাম্পল নিলাম x1 x2 আপ টু xn। এখন এই স্যাম্পলটাকে ধরে নিলাম এটা হচ্ছে টি এর একটা ফাংশন। ঠিক আছে, এখানে এই টিটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক বা র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এখন এই টিটাকে আমি এস্টিমেট করব। এই টিটা হচ্ছে আমার পয়েন্ট এস্টিমেটর। এই টিটাকে এস্টিমেট করে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুকে বলা হবে পয়েন্ট এস্টিমেট। আর এই টিটা ক্যালকুলেট করে যে ভ্যালু পাবো সেটা উপরে বেস করে আমরা দুঃখিত, আমরা বলবো কার সম্পর্কে, এই প্যারামিটার থিটা সম্পর্কে। ঠিক আছে, দেখো এখানে প্যারামিটার থিটা এস্টিমেট করার জন্য আমরা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক ব্যবহার করেছি, এটা হচ্ছে আমার পয়েন্ট এস্টিমেটর। এই এস্টিমেটর টি হচ্ছে আমার এস্টিমেটর, টি হচ্ছে পয়েন্ট এস্টিমেটর। কার পয়েন্ট এস্টিমেটর? থিটার পয়েন্ট এস্টিমেটর। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি অলরেডি লিখে দিয়েছি যে টি ইজ পয়েন্ট এস্টিমেটর অফ থিটা। এখন এই যে আমি পপুলেশন থেকে স্যাম্পল নিয়ে হচ্ছে একটা এস্টিমেটর ব্যবহার করে যে এস্টিমেট বের করে বলছি যে এটা হচ্ছে থিটার এস্টিমেট। ঠিক আছে, থিটার পয়েন্ট এস্টিমেট। তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি টি হচ্ছে পয়েন্ট এস্টিমেটর অফ থিটা, আর টি এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে পয়েন্ট এস্টিমেট অফ থিটা। দেখো এখানে এস্টিমেটর এবং এস্টিমেট আমি কিন্তু দুটো কথা বলেছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার পয়েন্ট এস্টিমেশন। অর্থাৎ যখন আমি এস্টিমেশনের ক্ষেত্রে একটা সিঙ্গেল নাম্বার ক্যালকুলেট করি তখন সেটা হবে হচ্ছে পয়েন্ট এস্টিমেশন। এবার চলে যাচ্ছি ইন্টারভাল এস্টিমেশন। ইন্টারভাল এস্টিমেশনে পয়েন্ট এস্টিমেশনের সাথে পার্থক্য এটাই যে পয়েন্ট এস্টিমেশনে আমরা একটা সিঙ্গেল ভ্যালু বের করে থাকি, কিন্তু ইন্টারভাল এস্টিমেশনে আমরা সিঙ্গেল ভ্যালু না, একটা রেঞ্জ ব্যবহার করার জন্য দুইটা নাম্বার ক্যালকুলেট করে থাকি। ঠিক আছে, যেই দুইটা নাম্বারের আমরা বলে থাকি যে এই দুইটা নাম্বারের মধ্যেই হচ্ছে আমার এক্সপেক্ট করা হয় যে প্যারামিটারের ভ্যালুটা তোমার পড়বে। ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, বেসড অন স্যাম্পল ডাটা two numbers are calculated to form an interval within which the parameter is expected to lie। অর্থাৎ দুইটা নাম্বার ক্যালকুলেট করা হয়ে থাকে যেন আমরা হচ্ছে একটা ইন্টারভাল হিসেবে সেটাকে প্রকাশ করতে পারি, যেই ইন্টারভালের মধ্যে হচ্ছে তোমার প্যারামিটারের ভ্যালুটা হচ্ছে পড়বে বলে আমরা আশা করে থাকি। ঠিক আছে, আর এক্ষেত্রে দেখো যে রুল বা ফর্মুলা হচ্ছে এই ক্যালকুলেশনটাকে ডেসক্রাইব করছে, সেটাই হচ্ছে ইন্টারভাল এস্টিমেটর। আর যে রেজাল্টিং যে নাম্বার দুটো আমরা পাই, যে দুইটা নাম্বারের মধ্যে যে আমরা হচ্ছে একটা রেঞ্জ দেখাতে পারবো, বা যে দুইটা নাম্বার দিয়ে আমরা হচ্ছে রেঞ্জ তৈরি করে বলবো যে এই রেঞ্জের মধ্যে আমার হচ্ছে তোমার কি প্যারামিটার মানটা পড়তে পারে, সেইটাকে বলা হবে, সেই রেজাল্টিং পেয়ার অফ নাম্বারকে বলা হবে হচ্ছে ইন্টারভাল এস্টিমেট। ঠিক আছে, তো এখন দেখো এই ডায়াগ্রাম হচ্ছে আগেরটার মতোই, শুধু একটু ভিন্নতা দেখো যে এখানে পপুলেশন এফ অফ এক্স থিটা, এই পপুলেশনের একটা প্যারামিটার হচ্ছে মিউ। সেক্ষেত্রে এটা হচ্ছে আননোন কনস্ট্যান্ট। এখন এখান থেকে স্যাম্পল নিয়ে আমরা হচ্ছে একটা পেয়ার অফ নাম্বার বের করছি, অর্থাৎ এ আর বি দুইটা বের করছি, যেখানে একটা হচ্ছে ছোট আরেকটা বড় হবে। ঠিক আছে, এই এ বি এই রেঞ্জের মাধ্যমে আমরা
হচ্ছে এস্টিমেট করছি, বা হচ্ছে এই রেঞ্জের মাধ্যমে আমরা এস্টিমেট করছি প্যারামিটার মিউকে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো যে এক্ষেত্রে মিউ এর মান হচ্ছে এ আর বি এর মধ্যে পড়বে, আর সেক্ষেত্রে এ হচ্ছে তোমার আপার লিমিট, বি হচ্ছে তোমার লোয়ার লিমিট। ঠিক আছে, তো এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যে তোমরা অনার্সে থাকতে কনফিডেন্স ইন্টারভাল একটা কনসেপ্ট পড়েছিলে। এখন এই ইন্টারভাল এস্টিমেশনের এখান থেকে কিন্তু আমরা কনফিডেন্স ইন্টারভালের হচ্ছে কনসেপ্টটা গ্রো করাতে পারি। যেমন এই যে ইন্টারভালটা যে আমরা পেয়েছিলাম যে এ থেকে বি এর মধ্যে এই যে প্যারামিটার মিউ এর মানটা লাই করবে, এই রেঞ্জটার প্রবাবিলিটি যদি আমরা পাই এবং সেটাকে যদি 1 মাইনাস আলফা দিয়ে প্রকাশ করি, এটাই হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল শো করবে। অর্থাৎ এখানে আলফা কি, আলফা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। সেক্ষেত্রে আলফা হচ্ছে তোমার মূলত হচ্ছে আমার পার্সেন্টেজ অফ এরর, আর হচ্ছে 1 মাইনাস আলফা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটা, যে তুমি এত পার্সেন্ট কনফিডেন্ট যে তোমার হচ্ছে প্যারামিটারের মানটা এই রেঞ্জের মধ্যে পড়বে। এটা হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটা বোঝাচ্ছে। যেমন যদি 1 মাইনাস আলফার মান যদি হচ্ছে 0.95 হয়ে থাকে, তাহলে আমরা কি বলবো যে আমরা 95% কনফিডেন্স যে মিউ এর মান এত, এ আর বি এই রেঞ্জের মধ্যে পড়বে। এখানে কিন্তু এও একটা মান নির্দেশ করবে, বিও একটা মান নির্দেশ করবে, আর মিউ তো একটা মান নির্দেশ করবেই। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশনের কনসেপ্ট। অর্থাৎ ইন্টারভাল এস্টিমেশনে আমরা এস্টিমেশন প্রসিডিউর ব্যবহার করে একটা ইন্টারভাল বের করি, আর ইন্টারভালের জন্য হচ্ছে আমরা দুইটা নাম্বার মেজার করে থাকি, আর যেটাকে যার মধ্যে একটা হচ্ছে আমার সেই ইন্টারভালের আপার লিমিট, আর একটা হচ্ছে আমার লোয়ার লিমিট। ঠিক আছে, তো সেক্ষেত্রে যার মধ্যে হচ্ছে তোমার তোমার প্যারামিটার মিউ এর মানটা পড়বে। তো এই গেল হচ্ছে তোমার ইন্টারভাল এস্টিমেশন। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এরপরে আমার চলে আসছে গুড এস্টিমেটর। অর্থাৎ আমরা যে এস্টিমেশন করার জন্য যে এস্টিমেটর গুলা ব্যবহার করছি, এই এস্টিমেটর গুলা কখন আমি বলবো যে হ্যাঁ এই এস্টিমেটরটা অনেক ভালো, এই এস্টিমেটরটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা এস্টিমেটর। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো, a good estimator is one which is close to the true value of the parameter as possible. আচ্ছা, এখন এস্টিমেটরের ভ্যালু বের করেই তো আমরা বলছি যে এটা আমার প্যারামিটারের মান নির্দেশ করছে। ঠিক আছে, আমরা কিন্তু বের করছি এস্টিমেটরের মান, কিন্তু বলছি সেটা প্যারামিটার। ঠিক আছে, তো সেক্ষেত্রে পপুলেশন প্যারামিটারের যে ট্রু একটা ভ্যালু তো আছে, কারণ আমার এটা পপুলেশনের প্যারামিটার, পপুলেশন নিয়ে ডিল করা কষ্টকর হয় বলেই কিন্তু আমরা স্যাম্পল নিই, স্যাম্পল থেকে স্ট্যাটিস্টিক বের করি, তারপরে আলটিমেটলি পপুলেশন সম্পর্কেই কথা বলে থাকি যে হ্যাঁ এটা পপুলেশনেরই মান, এটা মোটামুটি এটা সম্পর্কে যেমন এভারেজ একটা এইজ বের করে বলি যে হ্যাঁ এই পপুলেশনের এভারেজ এইজ হচ্ছে এত। ঠিক আছে, পপুলেশন সম্পর্কে কিন্তু বলে থাকি। কেন এটা আমরা করছি, কারণ পপুলেশনের হচ্ছে যেহেতু সাইজ অনেক বড় থাকে, সেটা নিয়ে ডিল করা কষ্টকর হয়, তাই কিন্তু আমরা এই শর্টকাট বিষয়টা হচ্ছে আমরা ব্যবহার করছি। আর এক্ষেত্রে যেহেতু আমরা স্যাম্পল নিয়ে কাজ করছি, সরাসরি ওই পপুলেশন পুরোটা নিয়ে কাজ করছি না, এর জন্য কিন্তু আমাদের হচ্ছে একটা এরর টার্ম থেকে যায়, যার জন্যই কিন্তু আমরা হচ্ছে ওই যে বলেছি একটু আগে যে নির্দিষ্ট একটা পরিমাণ পার্সেন্টেজ এরর লেভেল থাকে বা এররের পরিমাণটা থাকে। 5% যদি এরর হয়ে থাকে, তাহলে আমরা কনফিডেন্ট 95% হয়ে থাকি, যে আমরা 95% কনফিডেন্ট যে প্যারামিটার মানটা এই রেঞ্জের মধ্যে পড়বে। এখন কথা হচ্ছে যে এই যে পপুলেশনের যে প্যারামিটারটা যে আছে, ঠিক আছে, আমরা না হয় এস্টিমেটরের মান থেকেই বলছি যে পপুলেশন সম্পর্কে মন্তব্য করছি, যে প্যারামিটারের এস্টিমেটেড মান হচ্ছে ওই যে ওইটা যেটা স্ট্যাটিস্টিক ব্যবহার বের করে ইউজ করে করেছি, কিন্তু ওই পপুলেশনের তো প্রকৃত অর্থে একটা সত্যিকারের ভ্যালু থাকে, তাই না? ওই পপুলেশনের প্যারামিটারের কিন্তু সত্যিকারের একটা ভ্যালু থাকে। যদি ওই পপুলেশনের হচ্ছে ধরে নিলাম আমার 100 জন লোক আছে, ঠিক আছে, তো আমি ভাবলাম যে 100 জন লোকের পপুলেশন নিয়ে কাজ করা আমার জন্য কষ্টসাধ্য, আমি একটা এভারেজ মান বের করতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা একটা স্যাম্পল নিলাম হয়তো 50 সাইজের বা হচ্ছে 40 সাইজের একটা স্যাম্পল নিলাম, বা 30 সাইজের একটা স্যাম্পল নিলাম।
স্যাম্পল নিয়ে আমরা বললাম যে পপুলেশনের যে 100 জনের এভারেজ ইনকাম হবে, স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে ওই স্যাম্পলের জন্য এভারেজের যে সূত্র সেই সূত্র ব্যবহার করে, অর্থাৎ এস্টিমেটর এক্স বার ওয়াই বার যেটাই বলো, এস্টিমেটর ব্যবহার করে মান বের করে বললাম যে হ্যাঁ ওই পপুলেশনের এভারেজ ইনকাম হচ্ছে এত। আমরা কিন্তু ওই 30 জনের ক্যালকুলেশনটা করেছি বা 40 জনের ক্যালকুলেশনটা করছি, অর্থাৎ স্যাম্পলের। আমরা কিন্তু পপুলেশন যে 100 জনের, 100 জনের সব ভ্যালু নিয়ে কিন্তু আমি ক্যালকুলেট করিনি, ঠিক আছে। এখন ওই পপুলেশনেরও কিন্তু যদি ওই 100টা ভ্যালু আমরা হচ্ছে কনসিডার করে যদি ক্যালকুলেট করি, ওইটারও কিন্তু প্যারামিটার মিউ এর একটা তাহলে মান আসবে, যেটা কিনা হচ্ছে সত্যিকারের মান। হ্যাঁ, ওই ওইটাকেই বলা হবে আমার ট্রু প্যারামিটার, ট্রু ভ্যালু অফ প্যারামিটার। তো আমরা তো ট্রু ভ্যালু প্যারামিটার হচ্ছে বের না করে কি করছি, এস্টিমেটরের ভ্যালু বের করছি, এস্টিমেটরের ভ্যালু বের করে হচ্ছে প্যারামিটার সম্পর্কে বলে দিচ্ছি। এখন যদি দেখা গেল যে প্রকৃতপক্ষে ওই 100 জনের ক্যালকুলেশন যদি আমরা করতাম, তাহলে প্যারামিটারের ট্রু ভ্যালু আমার হয়তো আসতো ধরো সাপোজ 20,000, ঠিক আছে, যেহেতু টাকার কথা বলেছি, এভারেজ ইনকামের কথা বলেছি, তো 20,000, ঠিক আছে। এখন আমি যে স্যাম্পলটা নিয়েছি 30 জনের, সেখান থেকে হচ্ছে স্যাম্পল এভারেজ যেটা হচ্ছে সেইটা এস্টিমেট করে, অর্থাৎ এক্স বার, আর পপুলেশন প্যারামিটার ধরো মিউ, আর স্যাম্পল স্ট্যাটিস্টিক বা এস্টিমেটও ধরো এক্স বার। এখন এক্স বারের মান বের করে আমি দেখলাম যে একটা স্যাম্পল নিলাম, সেটা এক্স বার বের করে আমি দেখলাম হচ্ছে আমার মান আসলো 15,000, ঠিক আছে। তো আরেকটা স্যাম্পল নিলাম, সেটার আমার ধরো মান আসলো 18,000, ঠিক আছে। আরেকটা নিলাম স্যাম্পল, স্যাম্পল নিয়ে হচ্ছে আমি স্ট্যাটিস্টিক বের করলাম, তো দেখা গেল সেটার আমার মান চলে আসলো একেবারে 19,000 বা 19,500 এরকম। এখন দেখো কোনটা বেশি গুড এস্টিমেটর হবে, যেই এস্টিমেটরের মানটা আমার 20,000-এর কাছাকাছি মান দিয়েছে, একদম প্রায় 20,000 বা হচ্ছে 19,000 18,000 এরকম মান দিয়েছে, এই প্যারামিটারটা কিন্তু সরি এই এস্টিমেটরটা কিন্তু বেশি ভালো কোন এস্টিমেটরের চেয়ে, যে এস্টিমেটর তোমার 15,000 মান দিয়েছে তার চেয়ে। কারণ আমার ট্রু প্যারামিটার ভ্যালু হচ্ছে 20,000, আর হচ্ছে আমি যে 2-3টে এস্টিমেটর বের করেছি, এস্টিমেটরের ভ্যালু বের করেছি, এর মধ্যে একটা ছিল 15,000 16,000 17,000, আর যেটা আমার 19,000 সেটা আমার সবচেয়ে ক্লোজ মার্ক দিয়েছে ট্রু প্যারামিটারে। তাই সেক্ষেত্রে আমরা ওই 19,000 ভ্যালু পেয়েছি যেই এস্টিমেটরের কাছ থেকে, অবশ্যই আমরা কিন্তু সেটাকে গুড এস্টিমেটর বলবো, ঠিক আছে। তো স্ট্যাটিস্টিক্সে আমি হচ্ছে খুব নর্মাল সেন্সে দৈনন্দিন লাইফ দিয়ে হচ্ছে তোমাদেরকে মেইন থিমটা বোঝানোর চেষ্টা করলাম আর কি। তো এখন স্ট্যাটিস্টিক্সে আর হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে আরো অনেক হচ্ছে বিষয়টার এইটার উপরেই বেস করে হচ্ছে একটু এক্সপান্ডিং আছে। তো মেইন বেসিক মূলত এটাই, ঠিক আছে। তো দেখো, তো সেক্ষেত্রে আমরা গুড এস্টিমেটরকে ডিফাইন করতে পারি এভাবে যে এ গুড এস্টিমেটর ইজ ওয়ান হুইচ ইজ ক্লোজ টু দ্য ট্রু ভ্যালু অফ দ্য প্যারামিটার অ্যাজ পসিবল। আর সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় গুড এস্টিমেটরে হচ্ছে 4টা ক্যারেক্টারিস্টিক্স ফিক্স করা হয়েছে। এই 4টা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তোমার প্রসেস করতে হবে, মানে থাকতে হবে। সেক্ষেত্রে কি কি হতে পারে, আনবায়াসনেস, কনসিস্টেন্সি, এফিসিয়েন্সি এবং সাফিসিয়েন্সি, ঠিক আছে, সাফিসিয়েন্সি। ওকে, এবার চলে যাচ্ছি ক্রাইটেরিয়ন অফ এ গুড এস্টিমেটর, অর্থাৎ ওই বৈশিষ্ট্যগুলাতে থাকবে, ওই বৈশিষ্ট্যগুলা হচ্ছে কিভাবে কিভাবে হচ্ছে শুধু ওই বৈশিষ্ট্য মানে ইলাবোরেশনটা কি, যে আনবায়াসনেস আসলে কিরকম ভাবে কি থাকলে সেটাকে হচ্ছে গুড এস্টিমেটর বলা হবে, সেই ক্রাইটেরিয়াগুলা হালকা একটু ডিটেইল এখানে দেওয়া হলো। দেখো, প্রথমেই আসি আমরা আনবায়াসনেস। আনবায়াসনেসের ক্ষেত্রে the expected value of sample average is said to be an unbiased estimator if it is equal to population mean which is being estimated. আচ্ছা, এখন আনবায়াসনেস এর শর্তটা হচ্ছে যে স্যাম্পল এভারেজ, ঠিক আছে, যে অথবা স্যাম্পল মিন যেটা আছে সেটা যদি এক্সপেক্টেড ভ্যালুটা হচ্ছে তোমার পপুলেশন মিনের সমান হয়, তখন আমরা বলতে পারবো যে তোমার সেটা আনবায়াসড, অর্থাৎ সেই এস্টিমেটরটা আনবায়াসড এস্টিমেটর। ওকে, ফাইন। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে সেটা হচ্ছে
পপুলেশন মিন হচ্ছে কিন্তু এখানে এস্টিমেট করা আছে, ঠিক আছে। আর সেক্ষেত্রে আমরা কি স্যাম্পল এভারেজের এক্সপেকটেশন নিব। স্যাম্পল এভারেজের এক্সপেকটেশন নিয়ে যদি আমরা দেখি যে সেটা পপুলেশন মিনের হচ্ছে সমান হয়েছে, অর্থাৎ স্যাম্পল মিনের এক্সপেকটেশন যদি পপুলেশন মিনের সমান হয়, তাহলে আমরা বলবো যার মিন আমরা বের করেছি সেই এস্টিমেটরটা হচ্ছে তোমার হচ্ছে যে এস্টিমেটরের মাধ্যমে আমরা মিনটা বের করেছি সেই এস্টিমেটরটা হচ্ছে তোমার আনবায়াসড এস্টিমেটর। ওকে ফাইন, এরপরে চলে আসছি কনসিস্টেন্সিতে। A statistic is said to be consistent estimator of the population parameter if it approaches the parameter as the sample size increases. অর্থাৎ একটা স্ট্যাটিস্টিককে আমরা তখনই কনসিস্টেন্ট এস্টিমেটর বলবো যখন আমার হচ্ছে স্যাম্পল সাইজ যদি আমরা বৃদ্ধি করি, বৃদ্ধি করার সাথে সাথে যদি আমার স্ট্যাটিস্টিকের মানটা পপুলেশন প্যারামিটারের মানের প্রায় কাছাকাছি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে ওই উল্লেখিত এস্টিমেটরটা হচ্ছে তোমার কনসিস্টেন্ট এস্টিমেটর। আমি আবারও বলছি যে এক্ষেত্রে আমার কাজই হচ্ছে যে ধরো একটা স্যাম্পল নিলাম, ওই স্যাম্পল থেকে ওই স্যাম্পলের জন্য যে এস্টিমেটরটা আমরা হচ্ছে এস্টিমেট করলাম, তো হচ্ছে ওইটার একটা মান আসলো। আবার আমরা আরেকটা স্যাম্পল নিলাম, সেই সাইজটা বড় করে, আগে যে স্যাম্পল সাইজটা ছিল তার থেকে আরেকটু বড় সাইজের স্যাম্পল নিলাম। এরকম করে বেশ কয়েকটা সাইজ বাড়িয়ে 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 আমরা স্যাম্পল নিচ্ছি। এখন প্রত্যেকটা বারে যে আমার যে স্ট্যাটিস্টিকের মানটা আমরা পাবো, সেই মানটা যদি এরকম হয় যে পপুলেশন যত স্যাম্পল সাইজ বাড়াচ্ছি ওই স্ট্যাটিস্টিকের যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানগুলো ধীরে ধীরে পপুলেশনের ট্রু প্যারামিটারের সমান মানের কাছাকাছি চলে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেই স্ট্যাটিস্টিকটা হচ্ছে তোমার কনসিস্টেন্ট এস্টিমেটর, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি এফিসিয়েন্সিতে। The best estimator would be the one which would have the least variance from sample to sample taken randomly from the same. আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে সেটাই বলা হয়েছে যে তখনই যখন আমার হচ্ছে এস্টিমেটরের ভ্যারিয়েন্স হচ্ছে ধরো অনেকগুলো স্যাম্পলের জন্য অনেকগুলো ভ্যারিয়েন্স এস্টিমেটর আমরা পেলাম, প্রত্যেকটা এস্টিমেটরের ভ্যারিয়েন্স যদি আমার হচ্ছে সেক্ষেত্রে যেই এস্টিমেটরের জন্য ভ্যারিয়েন্স আমার লিস্ট হবে সবচেয়ে কম হবে, অর্থাৎ কম ভ্যারিয়েন্স সম্পন্ন এস্টিমেটরটা হচ্ছে আমার এফিশিয়েন্ট এস্টিমেটর। এরপরেই আমি চলে যাচ্ছি সাফিসিয়েন্সিতে। সাফিসিয়েন্সিতে কি আছে যে an estimator is said to be sufficient if it uses all the information about the population parameter contained in the sample. অর্থাৎ একটা এস্টিমেটরকে সাফিসিয়েন্ট এস্টিমেটর বলা হবে যদি সেই স্ট্যাটিস্টিকটা পপুলেশন প্যারামিটারের যত ইনফরমেশন গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক্স আছে সবগুলা যদি সে কন্টেইন করে, মানে হচ্ছে সে ধারণ করে, তার মধ্যে যদি থাকে, তাহলে সেই স্ট্যাটিস্টিকটাকে আমরা সাফিসিয়েন্ট এস্টিমেটর বলবো। এখানে দেখো একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, দ্য স্ট্যাটিস্টিক বিন uses all the sample values in the computation while mean and median do not. আচ্ছা দেখো, এখন আমরা যখন হচ্ছে মিন ব্যবহার করি, মিন বের করি, মিন বের করার ক্ষেত্রে আমরা কি করি, সবগুলো ভ্যালু আমরা কিন্তু নিই, সবগুলো ভ্যালু নিয়ে তারপরে হচ্ছে আমরা মিনটা বের করি। তো এখানে দেখো আমরা কিন্তু যেহেতু সবগুলা ভ্যালু আমরা নিচ্ছি, সবগুলা ভ্যালু এখানে ইনক্লুড হচ্ছে, কোনো ইনফরমেশন কিন্তু আমার বাদ যাচ্ছে না। এক একটা ভ্যালু কিন্তু এক একটা ইনফরমেশন, তাই না? তো এগুলা কিন্তু একটাও আমার বাদ যাচ্ছে না। কিন্তু যখন আমরা মুড বা মিডিয়ান এগুলার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রাল মান বের করতে যাব, তখন কিন্তু আমার হচ্ছে সবগুলা ভ্যালু আমরা নিচ্ছি না। তো সেক্ষেত্রে অবশ্যই মিনের যে স্ট্যাটিস্টিকটা, অর্থাৎ মিন স্ট্যাটিস্টিকটা, সেটা হচ্ছে মোর সাফিসিয়েন্ট দেন আদার স্ট্যাটিস্টিক, ঠিক আছে। তো এই গেল হচ্ছে তোমার মোটামুটি যে ক্রাইটেরিয়ান অফ গুড এস্টিমেটর। তো আজকে তোমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে আমি তোমাদের হয়তো এই যেগুলো আছে সাফিসিয়েন্সি, এফিসিয়েন্সি, তারপর হচ্ছে আনবায়াসনেস, কনসিস্টেন্সি, এগুলো নিয়ে হয়তো একটু ডিটেল আলাপ করার চেষ্টা করব। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল।
তো পরবর্তী ক্লাসে আমরা দেখি আর একটু ডিটেল হচ্ছে সামনের ক্লাসে হয়তো তোমাদের রিভিউগুলা আবার যা যা দরকার তোমাদের টুকটাক রিভিউ সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের সবাইকে। আর কোভিড যেহেতু চলছে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে, সঠিক নিয়মে চলবে, যেন হচ্ছে তোমরা আক্রান্ত না হও। তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল এবং দোয়া রইল যেন সবাই তোমরা সুস্থ থাকতে পারো, এবং তোমরাও আমার জন্য দোয়া করবে যেন সুস্থ থাকতে পারি এবং তোমাদের অনলাইন ক্লাস কন্টিনিউ করে যেতে পারি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।